প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথে। আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি, আপনারা খুব সহজে হয়তো স্ক্রিনে দেখে অনেকেই চিনতে পেরেছেন। যার সঙ্গে কথা বলবো জাতীয়তাবাদী দল বিএনপির সাথে, যার দীর্ঘদিনের পথ চলা ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্র দলের এবং যুব দলের যিনি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং যিনি সদ্য সাবেক সদস্য সচিব তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদল। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি 24 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কথা বলবো জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের সঙ্গে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তেজগাঁও শিল্প অঞ্চল থানার রাজনৈতিক অঙ্গনে আপনি একটি পরিচিত নাম, জানতে চাই আপনার রাজনৈতিক পথ চলার শুরুর গল্পটা। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশকে কিভাবে অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, বিশ্বের দরবারে কিভাবে মাথা উঁচু করতে হয়, তা তিনি শিখিয়েছেন। সেই তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক বিচক্ষণতা, ওই আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী দলের রাজনীতিতে প্রবেশ করি। 1999 সালে আমি আমার এই এলাকা কুনিপাড়া ইউনিট ছাত্রদলের সভাপতি হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব শুরু করি। তার পরবর্তীতে আমি এই ওয়ার্ড, তখন ছিল 37 নং ওয়ার্ড, এখন যা 24 নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই 24 নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরবর্তীতে 24 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি যুবদলের নেতৃত্বে আসি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাধারণ সম্পাদক। পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করি। এই যে বিগত 17 বছর আপনারা যারা বিএনপির রাজনীতিটা করেছেন, আপনাদের জন্য তেমন একটা ভালো ছিল না, আপনার জন্য কেমন ছিল? আপনারা জানেন যে গত একটি সরকার যা 2008 সাল থেকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল, একটি অনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে একটি ভোটারবিহীন সরকারের অধীনে তারা নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে সেই সরকার, আওয়ামী লীগ সরকার, বাংলাদেশে ক্ষমতাসীন হন। তখন থেকেই তারা হামলা মামলার একটি যে উদাহরণ তা বাংলাদেশে তারা শিখিয়েছেন, তা দেখিয়েছেন কিভাবে হামলা করতে হয় বিরোধী নেতাকর্মীর উপর, কিভাবে বিরোধী মত প্রকাশকে স্তম্ভিত করা হয়, কিভাবে বিরোধীদের কথাকে গলা টিপে হত্যা করতে হয়। আপনারা দেখেছেন তারা যেই কথা বলতে গিয়েছে তাকে মামলা দিয়েছে, তার উপর হামলা হয়েছে, তার পরিবারের উপর হামলা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, তাকে কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা 17টি বছর এই বিরোধী সরকারের অধীনে আমরা কিন্তু বিরোধী দলের রাজনীতি, আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে প্রকম্পিত করেছি ইনশাআল্লাহ। কি ধরনের হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের? আপনারা জানেন যে এই সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের এই আসনের, তো বুঝতেই পারছেন প্রত্যেকটি পুলিশের সদস্য এক একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি এক মাসে 31টি মামলা খেয়েছি, যা আপনারা জানেন যে গায়েবী মামলা নামে পরিচিত। একটি মাসে একটি থানায় 31টি মামলা হওয়া, এটা তো একটি উদাহরণ বলতে পারেন আপনি সারা বিশ্বের জন্য। যেমন আমার নামে 71টি মামলা ছিল, আমি জেল খেটেছি, আমি আইনের প্রতি শ্রদ্ধা হয়ে আদালতে আত্মসমর্পণ করেছি, কিন্তু এই 17 বছর আমি আমার এলাকায় এসে কখনোই অবস্থান করতে পারিনি। আমার বাড়ির মালামাল ক্রয়ের সিদ্ধান্ত হয়, আমার ফ্যামিলির উপর 2 দিন পর পর পুলিশ গিয়ে অত্যাচার করত, আমার পরিবার সবসময় পুলিশের আধীনে থাকতো, আমার নেতাকর্মীরা তো কেউই এই এলাকায় অবস্থান নিতে পারেনি, আমার বাচ্চা পর্যন্ত পুলিশ দেখলে ভয় পেত। এই ছিল গত আওয়ামী লীগ আমলের দৃশ্য। তারপরও আল্লাহর রহমতে আমরা রাজপথ কোনোদিনও ছাড়িনি, রাজপথ প্রকম্পিত করেছি। আমি মনিরুজ্জামান মনির ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি চরম দুঃসময়, এবং বিরোধী দলের এই চরম দুঃসময় আমি যুব দলের নেতৃত্ব দিয়েছি। আমি একটি দিনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাইনি, আমি একটি দিনের জন্য তারেক রহমানের নির্দেশনা অপেক্ষা করিনি। একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি মনির ভাই, যেটি হচ্ছে যে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি 24 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ লোকমিক্ষ আমরা শুনতে পেলাম। একটু জানতে চাই এক্ষেত্রে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? আমি বিশ্বাস করি রাজপথ কখনো বেমানি করে না। আমি একটি কথা বলেছি,
আমি সুলতান সালাউদ্দিন টুকু আলিম ছাত্রদলের কমিটি, সেই কমিটির সাথে আমি আন্দোলন করেছি। আমি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, সেই কমিটির সাথে ছাত্রদল করেছি। আমি রাজীব হাসান, আকরামুল হাসান কমিটির সাথে ছাত্রদল করেছি। আমি পরবর্তীতে আমাদের ঢাকা 12 আসনের প্রাণের নেতা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে যুবদলের রাজনীতি করেছি। আমি কখনো রাজপথ থেকে পিছপা হয়নি। কোন নেতা, আমি যাদের নাম বললাম, তারা কেউ বলতে পারবে না যে আন্দোলন সময় মনিরকে একদিনও পাওয়া যায়নি, একদিনও আমি আমার নেত্রীকে ছেড়ে কোথাও যাইনি। আমি আশাবাদী, আমার সর্বোচ্চ মামলা যেহেতু আমার, এবং সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা যেহেতু আমি করেছি, আমার ফ্যামিলি করেছে, আমার নেতাকর্মীরা করেছে, আর আমি শুধু আমি নয়, আমার নেতাকর্মীরা সবচেয়ে বড় মিছিল নিয়ে এখানে উপস্থিত থাকতো, আমার তেজগাঁও শিল্পাঞ্চল যুবদল এবং ছাত্রদল দুটি যখন আমি নেতৃত্ব দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আশাবাদী রাজপথ বেমানি করবে না, আমাদের নেতারাও আমার সাথে বেমানি করবে না, ইনশাল্লাহ তারা রাজপথের কথা চিন্তা করে। দল আপনাকে মূল্যায়ন করবে, এতে আমি আশাবাদী, কারণ দল যেহেতু এত চড়াই উতরাইয়ের পরে আজকে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পেরেছে, ইনশাল্লাহ দল সেই দুঃসময় নেতাকর্মীদের কথা মনে রাখবেন এবং তাদেরকেই সব জায়গায় মনোনীত করবেন, আমি আশাবাদী। আপনি নির্বাচিত হলে এই এলাকার জন্য কি করবেন? আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আমি দক্ষিণ কুনিপাড়া আজিমবগ জামে মসজিদ এবং আবু বকর সিদ্দিক মাদ্রাসা যে কমপ্লেক্স, এটার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমি হাতিঝিল আলেক মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছি। আমি আমাদের তেজগাঁও কেন্দ্রীয় মসজিদ, রহিম মেটাল মসজিদ, ঐতিহ্যবাহী ঢাকা বাইতুল মুকাররমের পরে এখানে সবচেয়ে বড় জামাত হয়। এই মসজিদ কমপ্লেক্সের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান সহ একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি পিডব্লিউডি জামে মসজিদের উপদেষ্টা, আমি কলোনি বাজার হকার্স মার্কেট জামে মসজিদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। এর কারণ হচ্ছে এই এলাকাটা আমার এলাকা, এবং আমি প্রত্যেকটা ইসলামিক অনুষ্ঠানে, প্রত্যেকটাতে আমি সকলের সাথে আছি, সামাজিক অনুষ্ঠানে আমি সবার সাথে আছি। আমি সবকিছুতেই চেষ্টা করি যেন সবার সাথেই থেকে মিলেমিশে কাজ করা যায়। আমি কোনো দায়িত্ব ছাড়াই যদি আমি এলাকাবাসীর জন্য কিছু করতে পারি, ইনশাল্লাহ আমি কাউন্সিলর হলে আমার জীবনটাই আমি এলাকার জন্য দিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমার একটা প্রত্যাশা থাকবে, আমার কাজই থাকবে জনগণের উপকার করা, জনগণের কাজে লাগা। একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে এই এলাকাবাসীর প্রতি আপনার বার্তাটা কি? আমার সম্মানিত এলাকাবাসী এবং ভোটারদের প্রতি আমার যে একটা বার্তা, সেটি হচ্ছে আপনাদের ভোট, আপনারা কারো প্রলোভনে, কারো কথায় উদ্বুদ্ধ হবেন না, কারো টাকার লোভে আপনারা উদ্বুদ্ধ হবেন না। আপনাদের মূল্যবান ভোটটি আপনার এলাকায় যে আপনার কাজে লাগবে, যে আপনার কাজে আসবে, যাকে বিপদে পড়লে আপনার তার কথা মনে পড়ে, তাকেই ভোটটি দিবেন। আপনার ভোটটা আপনি কাজে লাগাবেন যেন আগামী 5টি বছর অন্তত আপনার এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোরগঞ্জ মুক্ত এবং ফুটপাত ক্লিন করে আপনাদের চলাচলের ব্যবস্থা করা যায়, আপনাদের জন্য সন্তানদের জন্য খেলার মাঠ করা যায়, আপনাদের সুবিধার্থে একটি কমিউনিটি সেন্টার করা যায়। টোটাল কথা হলো একটি মডেল ওয়ার্ড যেন 24 নং ওয়ার্ডকে করা যায়। আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সম্মান রাখবো ইনশাআল্লাহ। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।